Hello everyone, welcome back to once another session of WBPSC ওয়ালা। আজকে আমরা স্বদেশ দর্শনের আরেকটা রাজ্য সম্পর্কিত বিস্তারিত ইনফরমেশন পড়ব। তো আজকে আমরা স্বদেশ দর্শনের মধ্যে যে রাজ্যটা নিয়ে আলোচনা করব, যেটাকে আমরা এক কথায় কি বলি, হ্যাঁ, ড্রিম সিটি বা স্বপ্ন কি নগরী। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো। আজকে আমরা যে রাজ্যটা আলোচনা করব স্বদেশ দর্শন টপিকের আন্ডারে, সেটা হচ্ছে কি না মহারাষ্ট্র, যাকে আমরা বলি কি না সিটি অফ ড্রিম। মানে মহারাষ্ট্রের মধ্যে মুম্বাই যে শহরটা, সেটাকে আমরা কি বলি না সিটি অফ ড্রিম। তো ভারতের অন্যতম একটা ঐতিহ্যবাহী একটা রাজ্যটা মহারাষ্ট্র, যেটা হচ্ছে আজকের আমাদের এখানে আলোচনার বিষয়বস্তু। তো আলোচনার প্রথমেই আমরা জেনে নেব মহারাষ্ট্রের সম্বন্ধে বেসিক ইনফরমেশন। টপিক শুরু করার আগে অবশ্যই জানিয়ে রাখি যে এই যে টপিকগুলো আমরা স্টেট ওয়াইজ ধরে ধরে টপিকগুলো পড়ছি, এগুলো কিন্তু নট অনলি ফর পিএসসি এক্সাম, ইট ইজ অলসো ফর এসএসসি এক্সাম। স্টাফ সিলেকশন কমিশনে তোমাকে কিন্তু একটা ভালো রকম গাইড করতে পারে এই টপিকগুলো, মানে স্টেট ইনফরমেশনগুলো, যেখানে সেই স্টেটের যাবতীয় ইম্পর্টেন্ট জিনিসগুলো একটা জায়গায় তুলে দেওয়া হয়েছে। তাহলে চলো ভিডিওটা পুরোটা দেখে নিজেদের মূল্যবান কমেন্টগুলো দিতে ভুলবে না, যেগুলো দেখে আমরা আরও নিজেদের যাতে মডিফাই করতে পারি সে চেষ্টাই করব। তাহলে আমরা মহারাষ্ট্র স্টার্ট করছি। তো প্রথমেই যেটা আমাদের মনে রাখতে হবে, এটা ভারতবর্ষের একটা ওয়েস্টার্ন পেনিনসুলার রিজিয়নের একটা রাজ্য, যেখানে কি বলেছে অকুপাইং এ সাবস্টেনিয়াল পোর্শন অফ দ্য ডেকান প্লেটু। তাহলে ডেকান প্লেটুর একটা অংশ নিয়ে বলতে পারো আমাদের পশ্চিম পেনিনসুলার রিজিয়নের এই রাজ্যটা, যার নাম হচ্ছে মহারাষ্ট্র। এটাকে কি বলা হয়? ইট ইজ দ্য সেকেন্ড মোস্ট পপুলার স্টেট ইন ইন্ডিয়া। ভারতবর্ষে দ্বিতীয় সব থেকে বেশি পপুলার স্টেট হিসেবে বলা হয় কাকে না এই মহারাষ্ট্রকে, যার ক্যাপিটাল দুটো, সামার ক্যাপিটাল বললে মুম্বাই আর উইন্টার ক্যাপিটাল বললে নাগপুর। ওকে, তাহলে এখান থেকে আমরা কি পেলাম না এর ক্যাপিটাল মহারাষ্ট্রের রেসপেক্টে কি বলবো না দুটো, সামার ক্যাপিটাল বললে মুম্বাই, উইন্টার ক্যাপিটাল বললে নাগপুর। আর এটাই হচ্ছে ভারতবর্ষের সেকেন্ড মোস্ট পপুলার স্টেট, আর এটা ওয়েস্টার্ন পেনিনসুলার রিজিয়নের একটি রাজ্য। চলে আসুন নেক্সট, স্টেট বাউন্ডারি, যেটা দিয়ে আমরা জানতে পারি যে রাজ্যটার আশেপাশে কি কি অবস্থিত বা কোন কোন রাজ্য এটাকে টাচ করে রয়েছে। তো প্রথমেই আমরা দেখব এর পূর্ব দিকে, অর্থাৎ মহারাষ্ট্রের পূর্ব দিকে কি আছে? ছত্তিশগড়। দক্ষিণ পূর্বে কি রয়েছে না তেলেঙ্গানা, পশ্চিমে কি আছে না অ্যারাবিয়ান সি, উত্তরে কি আছে গুজরাট এবং এমপি, দক্ষিণে কি আছে কর্ণাটকা এবং গোয়া, এবং নর্থ ওয়েস্টে কি আছে দাদরা অ্যান্ড নগর হাভেলি এবং দমন অ্যান্ড দিউ। তাহলে ওভারঅল যদি আমি দেখি, আরেকবার বলছি, দেখো মিলিয়ে নাও। আমরা যদি আরেকবার একটু ভালো করে মিলিয়ে নিই, তাহলে কি দেখবো না একদম পূর্বে আছে ছত্তিশগড়, মানে এই হচ্ছে আমার ছত্তিশগড়। সাউথ ইস্টে আছে আমার তেলেঙ্গানা, তাহলে এই হচ্ছে আমার তেলেঙ্গানা। নেক্সট ওয়েস্টে হচ্ছে আমার অ্যারাবিয়ান সি, এই হচ্ছে আমার অ্যারাবিয়ান সি। আর নর্থে হচ্ছে আমার গুজরাট এবং এমপি। ওকে, তাহলে এই হচ্ছে আমার গুজরাট আর এই হচ্ছে আমার মধ্যপ্রদেশ, যে কিনা উত্তরে রয়েছে। সাউথে রয়েছে কি কর্ণাটকা এবং গোয়া, তাহলে এই হচ্ছে আমার কর্ণাটকা, এই হচ্ছে আমার গোয়া। আর নর্থ ওয়েস্টে যদি আমরা দেখি, নর্থ ওয়েস্ট হচ্ছে আমার দাদরা নগর হাভেলি। মানে নর্থ মানে ইস্ট ওয়েস্ট নর্থ, তার আবার ওয়েস্ট মানে ইস্ট ওয়েস্ট, মানে এই পার্টটাতে যদি আমরা দেখি তাহলে কি না দাদরা এবং নগর হাভেলি রয়েছে এই পার্টটাতে। তো স্টেট বাউন্ডারি পরে যেটা আমরা অবশ্যই দেখবো কিনা রাজ্যের ইতিহাসটা, মহারাষ্ট্র সম্পর্কিত বেসিক ইনফরমেশন বললে কি কি মনে রাখবো। প্রথমত, মহারাষ্ট্র ওয়াজ ক্রোনোলজিক্যালি রুলড বাই, কারা কারা এখানে রাজত্ব করেছে না সাতবাহন ডাইনাস্টি, রাষ্ট্রকূট ডাইনাস্টি, ওয়েস্টার্ন চালুক্য, ডেকান সালতানাত, মুঘল, মারাঠা এবং ব্রিটিশ, যারা কিনা ক্রমপর্যায়ে এই জায়গাটায় রাজত্ব করেছে। 1 নভেম্বর 1956 বম্বে স্টেট এটা রিঅর্গানাইজ হয় আন্ডার দ্য স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট অন লিঙ্গুইস্টিক লাইন, মানে ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠিত হয়, অর্থাৎ বম্বে রাজ্যটা পুনর্গঠিত হয়। আজকের যে মহারাষ্ট্র, যার আগের নাম ছিল বম্বে প্রভিন্স, তো সেটা পুনর্গঠিত হয় রাজ্যের লিঙ্গুইস্টিক লাইনের পরিপ্রেক্ষিতে, এবং অ্যাবসর্বিং ভেরিয়াস টেরিটরিজ ইনক্লুডিং দ্য সৌরাষ্ট্র অ্যান্ড কচ্ছ স্টেট উইচ সিজ টু এক্সিস্ট। তাহলে এরপরও কি হয় না এখানে এই মহারাষ্ট্র বা বম্বে স্টেটে রিঅর্গানাইজ হয়, যার মধ্যে ইনক্লুড করা হয় কাকে না সৌরাষ্ট্র এবং কচ্ছ স্টেট, যেটা কিনা একটা সময় বেরিয়ে গেছিল।
নেক্সট 1 মে 1960 যদি আমি দেখি, বম্বে স্টেট ওয়াজ ডিসলভ, মানে এটা নষ্ট করে দেওয়া হয়, অ্যান্ড স্প্লিট অন লিঙ্গুইস্টিক লাইন, এবং এটাকে ভাগ করে দেওয়া হয় ভাষার ভিত্তিতে, যেখান থেকে দুটো রাজ্য উঠে আসছে, একটা হচ্ছে গুজরাট, যেটা কিনা পার্টিকুলারলি গুজরাটি পিপলদের জন্য, আরেকটা হচ্ছে মহারাষ্ট্র, পার্টিকুলারলি মহারাষ্ট্রের বা মারাঠি পিপলদের জন্য। মহারাষ্ট্র আনুষ্ঠানিকভাবে তৈরি হয় 1 মে 1960 by splitting the bilingual Bombay state which had the existed since 1956। তাহলে এই যে মহারাষ্ট্র, এই রাজ্যটা গঠন হচ্ছে কোথা থেকে না, বম্বে স্টেট ভেঙে এটা তৈরি হচ্ছে 1960-এর 1 মে। ভাষার ভিত্তিতে এটা তৈরি হয়। তাহলে এই বম্বে স্টেটকে ভেঙেই বলতে পারো তৈরি হচ্ছে গুজরাট, আবার এই বম্বে স্টেটকে ভেঙেই বলতে পারো তৈরি হচ্ছে মহারাষ্ট্র। সেম সাল সেম তারিখ, অর্থাৎ 1960-র 1 মে আমরা নতুন দুটো রাজ্য পাই বম্বে প্রভিন্সকে ভেঙে। নেক্সট বেসিক ইনফরমেশনের মধ্যে তাহলে আমরা কি পেলাম না, মহারাষ্ট্র তৈরি হয় যদি বলে কবে, তাহলে 1960-র 1 মে। ক্যাপিটাল আমরা পেয়েছি, সামার ক্যাপিটাল হচ্ছে মুম্বাই, আর উইন্টার ক্যাপিটাল হচ্ছে নাগপুর। লার্জেস্ট সিটি জিজ্ঞেস করলে বলবো মুম্বাই। লিটারেসি রেট 2011-র পরিপ্রেক্ষিতে 84.08%। সেক্স রেশিও প্রতি 1000 জন পুরুষের রেসপেক্টে 966 জন মহিলা। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজটা কি না, মারাঠি হচ্ছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। সিএম কে আছে না, একনাথ শিন্ডে বর্তমানে রয়েছেন। গভর্নর কে আছে, রমেশ ব্যাস। কিন্তু আমি বারবার একটা কথা বলি যে এই সিএম আর গভর্নর, এই দুটো পোস্ট কিন্তু কিনা খুবই চেঞ্জেবল পোস্ট, তাই না? আজকে আছে, কালকে নাও থাকতে পারে। তাই পরীক্ষার আগে অবশ্যই কিন্তু আমাদের দেখে যেতে হবে যে এই দুজনই আছেন কিনা, বা এর মধ্যে থেকে কেউ চেঞ্জ হয়েছে কিনা। যদি হয়ে থাকে তাহলে নামটা কি এখানে ইনক্লুড করব, আর যদি না হয় সেম অ্যাট ইজ আমরা কিন্তু এটাই পড়ে যাব। ডান। তাহলে আরো একবার, স্টেট ফরমেশন কবে যদি বলে বলবো 1 মে 1960। ক্যাপিটাল বললে বলবো কি না, সামার ক্যাপিটাল হচ্ছে মুম্বাই, আর উইন্টার ক্যাপিটাল হচ্ছে নাগপুর। লার্জেস্ট সিটি কোনটা, লার্জেস্ট সিটি হচ্ছে মুম্বাই। লিটারেসি রেট কত না, 84.08%। সেক্স রেশিও কত, প্রতি 1000 জন পুরুষের রেসপেক্টে 966 জন মহিলা। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কি না, মারাঠি। বর্তমান মুখ্যমন্ত্রী কে আছে, একনাথ শিন্ডে। গভর্নর কে আছে না, রমেশ ব্যাস। চলে আসো কি আছে না, এবার হচ্ছে বেসিক ইনফরমেশনের মধ্যে স্টেট বার্ড। যদি আমাকে বলে মহারাষ্ট্রের স্টেট বার্ড কোনটা, কি বলবো, ইয়েলো ফুটেড গ্রিন পিজিয়ন। মানে ইয়েলো ফুটেড মানে পায়ের পাতাটা হচ্ছে হলুদ রঙের, একটা গ্রিন পিজিয়ন মানে সবুজ পায়রা। নেক্সট স্টেট ফিশ বললে কি বলবো, সিলভার পমফ্রেট, এটা হচ্ছে স্টেট ফিশ। স্টেট ফ্লাওয়ার বললে কি বলবো, জারু। স্টেট ট্রি বললে কি বলবো, ম্যাঙ্গো ট্রি। আবার স্টেট ফ্রুট বললেও তখনও আনসার সেম, ম্যাঙ্গো। আর স্টেট ম্যামেল বললে কি বলবো, ইন্ডিয়ান জায়েন্ট কি না, স্কোয়ারেল। এটা হচ্ছে আমার মহারাষ্ট্রের বেসিক ইনফরমেশন। তাহলে আরো একবার, স্টেট বার্ড বললে কি বলবো, ইয়েলো ফুটেড গ্রিন পিজিয়ন। স্টেট ট্রি বললে কি বলবো, ম্যাঙ্গো ট্রি। স্টেট ফ্রুট বললে কি বলবো না, শুধু ম্যাঙ্গো। স্টেট ফ্লাওয়ার বললে কি বলবো না, জারু। স্টেট ফিশ বললে কি বলবো, সিলভার পমফ্রেট। স্টেট ম্যামেল বললে কি বলবো না, ইন্ডিয়ান জায়েন্ট স্কোয়ারেল। চলে আসো এরপর নদ নদী। মহারাষ্ট্রের গুরুত্বপূর্ণ নদীগুলির মধ্যে আমরা দেখতে পাই মঞ্জিরা, ভীমা, তাপ্তি, নর্মদা, কৃষ্ণা এবং গোদাবরী। কোনোটাই বাদ দেওয়ার নয়, মনে রাখতে হবে সবকটাই। যে কটা ইম্পর্টেন্ট সে কটাই এখানে দেওয়া আছে। যেমন আরেকবার বলছি, দেখো কি কি নদী। মহারাষ্ট্র বললেই বলবো কি না, গোদাবরী। মহারাষ্ট্র বললেই বলবো কৃষ্ণা। মহারাষ্ট্র বললেই বলবো নর্মদা, তাপ্তি, ভীমা এবং মঞ্জরা। ইম্পর্টেন্ট ড্যাম, অনেক ড্যাম আছে, কিন্তু বিশেষ করে আমরা মনে রাখবো কোনটা না, বিশেষ করে মনে রাখবো কোয়েনা ড্যাম। এটাই বলতে পারো সব থেকে বৃহত্তম ড্যাম। এছাড়াও তুমি মহারাষ্ট্রে যে সমস্ত ড্যামগুলো দেখতে পারবে তার মধ্যে রয়েছে কি না, ভিপুরি ড্যাম, দোম ড্যাম, পানশেট ড্যাম, থালাইপালি ড্যাম, ওয়ালওয়ান ড্যাম, ওয়ার্না ড্যাম, ধূপগড় ড্যাম, গারগোটি ড্যাম এবং নীরা ড্যাম। এত কিছু মনে না রাখলেও অতি অবশ্যই এই কোয়েনা ড্যামটা অবশ্যই মনে রাখবে। এটাই বলতে পারো লার্জেস্ট, এবং এটা যে নদীর উপরে আছে নদীটার নাম হচ্ছে কোয়েনা রিভার। চলে আসুন নেক্সট, ইম্পর্টেন্ট লেক। প্রচুর লেক আছে মহারাষ্ট্রের রেসপেক্টে, বাট বিশেষ করে মনে রাখবো কি না, লোনার লেক, যার জলের কালারটা গোলাপি। ডিউ টু অ্যালগি বলতে পারো জলের কালারটা হচ্ছে গোলাপি, তার জন্যই এটা বলতে পারো নিউজে রয়েছে বা নিউজে থাকে, বা এটা দিয়ে পরীক্ষার প্রশ্ন হয়ে থাকে। তো এই লেকটা ছাড়া আর কি কি আছে না, আম্বাজারি লেক, ফুটালা লেক,
খিন্দিসি লেক, রানকালা লেক, মানসুদা লেক, পাশান লেক, রাইলা দেবী লেক, আর শুক্রাবাড়ি লেক, আর ভিনা লেক। তো এখান থেকে মনে রাখবে একটাই, যেটা হচ্ছে লোনার লেক, যেটা দিয়ে আমার পরীক্ষার প্রশ্ন হয়। পড়বে সবকটাই, বাট বেশি ওয়েটেজ দেবে লোনার। চলে আসো নেক্সট হচ্ছে ন্যাশনাল পার্ক। মহারাষ্ট্রের গুরুত্বপূর্ণ ন্যাশনাল পার্ক বললেই যে নামগুলো মাথায় আসে, যার মধ্যে হচ্ছে গুগামল ন্যাশনাল পার্ক, চান্দোলি ন্যাশনাল পার্ক, নমিগাঁও ন্যাশনাল পার্ক, পেঞ্চ ন্যাশনাল পার্ক, সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্ক, বা যাকে আরেকভাবে বলা হয় বরিভালি ন্যাশনাল পার্ক, আর তাদোবা ন্যাশনাল পার্ক। তো এখান থেকে অবশ্যই এই চান্দোলি ন্যাশনাল পার্কটা কোথায় আছে এটা দিয়ে পরীক্ষার প্রশ্ন হয়, এটা খেয়াল রাখবে। নমিগাঁও এটা খেয়াল রাখবে, পেঞ্চ, সঞ্জয় গান্ধী, এই চারটে অবশ্যই মনে রাখবে। তাহলে টোটাল 6টা ন্যাশনাল পার্ক বা ইম্পর্টেন্ট 6টা ন্যাশনাল পার্ক, যার মধ্যে চারটে অতি অবশ্যই মনে রাখবে। গুগামল ন্যাশনাল পার্কের স্টেটাস পায় 1975-এ, চান্দোলি ন্যাশনাল পার্কের স্টেটাস পায় 2004-এ, নমিগাঁও ন্যাশনাল পার্কের স্টেটাস পায় 1975-এ, পেঞ্চ ন্যাশনাল পার্কের স্টেটাস পায় 1975-এ, সঞ্জয় গান্ধী স্টেটাস পায় হচ্ছে 1983-তে, তাদোবা এটা স্টেটাস পায় হচ্ছে 1955-এ। চলে আসুন নেক্সট। স্যাংচুয়ারি বললে আমরা কি কি মনে রাখবো? প্রথমত হচ্ছে কি দেখো, গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ইম্পর্টেন্ট, নাগজিরা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ইম্পর্টেন্ট, বোর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ইম্পর্টেন্ট, মেলঘাট ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ইম্পর্টেন্ট, ভীমাশঙ্কর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ইম্পর্টেন্ট। এছাড়া রয়েছে কি না ব্রহ্মাগর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, কোয়েনা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। তাহলে অতি অবশ্যই যেগুলো মনে রাখার মতো আর সেগুলোই এখানে দেওয়া আছে সংক্ষিপ্তভাবে, যেমন ভীমাশঙ্কর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, মেলঘাট ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, ব্রহ্মাগর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, কোয়েনা ড্যাম ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, বোর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, নাগজিরা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, আর গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। স্যাংচুয়ারি পর চলে আসবে কিনা টাইগার রিজার্ভ। পরীক্ষার প্রশ্ন আসে যে মেলঘাট টাইগার রিজার্ভটা কোথায় দেখতে পাই? মহারাষ্ট্র। টাইগার রিজার্ভের স্টেটাস পায় হচ্ছে 74-এ। তাদোবা স্টেটাস পায় 1993-তে, পেঞ্চ টাইগার রিজার্ভের স্টেটাস পায় 1999-এ, সাহাদ্রি টাইগার রিজার্ভের স্টেটাস পায় 2007-এ, নাভিগাঁও নাগজিরা স্টেটাস পায় 2013-তে, বোর এটা কি না টাইগার রিজার্ভের স্টেটাস পায় হচ্ছে 2014-তে। তাহলে মহারাষ্ট্রের টাইগার রিজার্ভ বললেই মেলঘাট, তাদোবা, পেঞ্চ, সাহাদ্রি, নাভিগাঁও, নাগজিরা আর বোর। টাইগার রিজার্ভের পর আমরা দেখব বার্ড স্যাংচুয়ারি। মহারাষ্ট্রের বার্ড স্যাংচুয়ারি বললে অতি অবশ্যই মনে রাখবো কি না জায়াকওয়াড়ি বার্ড স্যাংচুয়ারি, এবং হচ্ছে কি না নন্দুর মাধমেশ্বর বার্ড স্যাংচুয়ারি, যেটা কিনা আবার পরবর্তীকালে রামসার সাইটের তকমাও পেয়েছে। এই দুটো ছাড়া আর দুটো আছে, যার নাম হচ্ছে কারনালা বার্ড স্যাংচুয়ারি এবং মায়ানি বার্ড স্যাংচুয়ারি। তাহলে টোটাল 4টে ইম্পর্টেন্ট বার্ড স্যাংচুয়ারি আছে, যার মধ্যে প্রথমটা আমরা কি পেলাম না জায়াকওয়াড়ি বার্ড স্যাংচুয়ারি, এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 যদি আমি দেখি কারনালা বার্ড স্যাংচুয়ারি, নাম্বার 3 হচ্ছে মায়ানি বার্ড স্যাংচুয়ারি, আর নাম্বার 4 হচ্ছে নন্দুর মাধমেশ্বর বার্ড স্যাংচুয়ারি। চলে আসো নেক্সট রামসার সাইট। তাহলে একটু আগেই বলছিলাম দেখো নন্দুর মাধমেশ্বর, এটাকে রামসারের তকমা দেওয়া হয় 2019-এ। লোনার লেক এটাও আমরা একটু আগে দেখলাম ইম্পর্টেন্ট লেকের মধ্যে, এটাকে রামসার সাইটের তকমা দেওয়া হয় 2020-তে। আর থানে ক্রিক এটাকে রামসার সাইটের তকমা দেওয়া হয় 2022-এ। তাহলে টোটাল রামসার সাইট মহারাষ্ট্রের রেসপেক্টে কটা না 3টে। কি কি? লুনার, নন্দু মাধমেশ্বর আর থানে ক্রিক। আর কোনটাকে কত সালে রামসার সাইটের তকমা দেওয়া হয় সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ, অবশ্যই কিন্তু মনে রাখতে হবে। রামসার সাইটের পরে চলে আসো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কি কি আছে না অজন্তা, ইলোরা, এলিফ্যান্টা, ছত্রপতি শিবাজি টার্মিনাস এবং দ্য ভিক্টোরিয়ান অ্যান্ড আর্ট ডেকো এনসেম্বল অফ মুম্বাই। টোটাল যদি আমি দেখি 5টা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে মুম্বাইতে, এবং এটাই বলতে পারো সব থেকে বেশি একটা স্টেটে যেখানে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের সংখ্যা। অর্থাৎ সব থেকে বেশি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কোথায় আছে যদি বলে ইন্ডিয়ার, সেক্ষেত্রে হচ্ছে মহারাষ্ট্র। এখন পরীক্ষার প্রশ্ন আসে অজন্তা কেভ এবং ইলোরা কেভ এটা কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পায়? তখন মনে রাখবো 1983। পরীক্ষা যদি প্রশ্ন আসে এলিফ্যান্টা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পায় 1987। পরীক্ষা যদি প্রশ্ন আসে সিএসটি বা ছত্রপতি শিবাজি টার্মিনাস কত সালে পায়? 2004।
পরীক্ষায় যদি প্রশ্ন আসে দ্য ভিক্টোরিয়ান অ্যান্ড আর্ট ডেকো এনসেম্বল অফ মুম্বাই, এটা তকমা পায় কত সালে? 2018। মানে ইয়ংগেস্ট ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কি আছে না দ্য ভিক্টোরিয়ান অ্যান্ড আর্ট ডেকো এনসেল অফ মুম্বাই, 2018 সালে বলতে পারো যে কিনা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পায়। নেক্সট, আমরা বিভিন্ন জায়গায় বেড়াতে যাই, তো ফেমাস টুরিস্ট স্পটও বলতে পারো বা ফেমাস সাইট বলতে পারো মুম্বাইয়ের রেসপেক্টে। প্রচুর কিছু দেখার জিনিস আছে। কি কি না মহাবালেশ্বর, লোনাওয়ালা, খান্ডালা, মাথেরান, লাভাসা, নাসিক, শিরডি, পঞ্চগনি, আলিবাগ, ভান্ডারা, নেক্সট ওয়ান হচ্ছে সাতারা, রত্নাগিরি, নেক্সট ওয়ান মান্ডওয়া, औरंगाबाद, पनवेल, कोल्हापुर, सिंधुदुर्गा, अजंता इलोरा, तादोबा ন্যাশনাল পার্ক, প্রতাপগড় ফোর্ট, নেক্সট রয়েছে কি না লোনার, লাটুর, নেক্সট ওয়ান হচ্ছে তোমার সাওয়ান্তওয়াড়ি এবং করোলি। এতগুলো ইম্পর্টেন্ট জায়গা রয়েছে বা ফেমাস সাইট রয়েছে মহারাষ্ট্রে। তাই যারা পুজোর ছুটিতে মহারাষ্ট্র ট্যুর প্ল্যান করছো তারা কিন্তু অবশ্যই জায়গাগুলো ঘুরবে, যেগুলোর প্রত্যেকটার কিছু না কিছু তুমি মানে হিস্টোরিক্যাল তথ্য পাবে বা তুমি জানতে পারবে এই জায়গাগুলো সম্পর্কে। প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ। চলে আসো নেক্সট, নিকনেম। মহারাষ্ট্রের বিভিন্ন জায়গার ডাকনাম, যেমন মহারাষ্ট্রের জলগাঁও বলে যে জায়গাটা আছে সেটাকে কি বলা হয়? বানানা সিটি বা গোল্ড সিটি। মহারাষ্ট্রের ইয়াভাতমাল বলে যে জায়গাটা আছে সেটাকে কি বলা হয়? কটন সিটি। মহারাষ্ট্রের খামগাঁও বলে যে জায়গাটা আছে তাকে বলা হয় সিলভার সিটি। মহারাষ্ট্রের পুনেকে বলা হয় কি? অক্সফোর্ড অফ দ্য ইস্ট, কুইন অফ দ্য ডেকান আর কালচারাল অ্যান্ড হিস্টোরিক্যাল ক্যাপিটাল অফ মহারাষ্ট্র। নাগপুরকে কি বলা হয় না অরেঞ্জ সিটি এবং টাইগার ক্যাপিটাল। নাসিককে কি বলা হয়? গ্রেপ সিটি এবং ওয়াইন ক্যাপিটাল অফ ইন্ডিয়া। আর মুম্বাই তো আমরা জানি একসময় বলা হতো কি না ম্যানচেস্টার অফ ইন্ডিয়া মুম্বাইকে, বাট এখন যদি তুমি বলো ম্যানচেস্টার অফ ইন্ডিয়া কাকে বলা হয় তখন আমরা কি বলি? আহমেদাবাদ। আহমেদাবাদকে বলা হয় কি না প্রেজেন্টলি যদি আমরা দেখি তাহলে আহমেদাবাদকে বলা হয় ম্যানচেস্টার অফ ইন্ডিয়া, বাট একটা সময় ছিল যখন মুম্বাইকে বলা হতো ম্যানচেস্টার অফ ইন্ডিয়া। নেক্সট, আর এছাড়া সিটি অফ ড্রিম, সিটি অফ সেভেন আইল্যান্ডে বলা হয় কি না মুম্বাইকে। এছাড়া তুমি বলতে পারো বিজনেস ক্যাপিটাল অফ ইন্ডিয়াও বলা হয় কাকে না মুম্বাইকে। তাহলে অতি অবশ্যই ডাকনামগুলো একটু খেয়াল রাখবে। এখানে আরেকবার ইনফর্ম করি, ম্যানচেস্টার অফ ইন্ডিয়া বর্তমানে কাকে বলা হয়? আহমেদাবাদকে বলা হয়, বাট একটা টাইম ছিল যখন মুম্বাইকেও বলা হতো কি না ম্যানচেস্টার অফ ইন্ডিয়া। তাহলে ম্যানচেস্টার অফ ইন্ডিয়া বর্তমানে আহমেদাবাদ, ম্যানচেস্টার অফ নর্থ ইন্ডিয়া বললে কানপুর আর সাউথ ইন্ডিয়া বললে কোয়েম্বাটুর। ওকে, আজকের পরিপ্রেক্ষিতে মনে রাখবে আগে কি বলা হতো ম্যাটার করে না। মুম্বাইকে আগে যে ম্যানচেস্টার অফ ইন্ডিয়া বলা হতো সেটা এখন আর ধর্তার মধ্যে ধরা হয় না। চলে আসো নেক্সট, মেজর ট্রাইব। মহারাষ্ট্রের ট্রাইব বললে আমরা যেগুলো মাথায় রাখবো তার মধ্যে অতি ইম্পর্টেন্ট হচ্ছে ওয়ার্লি, মনে রাখবে কোলি, নেক্সট ওয়ান হচ্ছে ভিল, নেক্সট ওয়ান হচ্ছে কি না ধোদিয়া, নেক্সট ওয়ান হচ্ছে বারদা। এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট ট্রাইব হচ্ছে। এছাড়া আছে কাটকারি, ইম্পর্টেন্ট ট্রাইব অফ মহারাষ্ট্র। এছাড়াও তুমি দেখতে পাবে এখানে কি না গন্ড মাদিয়া, তুমি দেখতে পাবে সিদ্ধি, তুমি দেখতে পাবে ওরাও প্রভৃতি। নেক্সট, ফেস্টিভ্যাল। ফেস্টিভ্যালের মধ্যে মহারাষ্ট্র বললেই আমাদের মাথায় যে ফেস্টিভ্যালটা আসে এক হচ্ছে কি না গণেশ উৎসব বা গণেশ চতুর্থী যেটাকে আমরা বলি। এছাড়াও গুডি পাডওয়া, রামনবমী, গুরু পূর্ণিমা, নারালি পূর্ণিমা, মঙ্গলা গৌর, জন্মাষ্টমী এবং খান্ডোবা ফেস্টিভ্যাল বা চম্পা ষষ্ঠীও বলতে পারো এখানে উদযাপন করা হয়। তাহলে মেন ফেস্টিভ্যাল বললে অবশ্যই গণেশ চতুর্থী বা গণেশ উৎসব ইজ আ মেন ফেস্টিভ্যাল অফ মহারাষ্ট্র। মহারাষ্ট্রে জিআই ট্যাগ পাওয়া প্রোডাক্টের সংখ্যার মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট অতি অবশ্যই মনে রাখবো কোলাপুরি চপ্পল, এছাড়া কি আছে না আম্বে মোহর এক ধরনের বলতে পারো চাল, এছাড়া আছে তোমার পৈঠানি শাড়ি, এছাড়া মহাবালেশ্বর স্ট্রবেরি, নাগপুর অরেঞ্জ, সোলাপুরি চাদ্দর, নাসিক গ্রেপ এবং তার সঙ্গে হচ্ছে ওয়ার্লি পেন্টিং। যেগুলো হচ্ছে সবই মহারাষ্ট্রে জিআই ট্যাগ পাওয়া ইম্পর্টেন্ট প্রোডাক্ট। তাহলে কি কি বললাম? কোলাপুরি চপ্পল, পৈঠানি শাড়ি, আম্বে মোহর, নেক্সট ওয়ান মহাবালেশ্বর স্ট্রবেরি, নাগপুর অরেঞ্জ, সোলাপুর চাদ্দর, নাসিক গ্রেপ এবং ওয়ার্লি পেন্টিং। চলে আসো ফোক ড্যান্স। মহারাষ্ট্রের ইম্পর্টেন্ট ফোক ড্যান্সের মধ্যে কি কি আছে না কোলি ড্যান্স, এছাড়া লাভানি, এছাড়া পোভা ডান্স, এছাড়া তামাশা, এছাড়া কালা, এছাড়া
ডিন্ডি, দশাবতার এবং রাধা নাচ। যার মধ্যে পরীক্ষায় ম্যাক্সিমাম টাইম এসছে দশাবতার, পরীক্ষায় এসছে তামাশা, পরীক্ষায় এসছে লাভনি বা লোভানি, পরীক্ষায় এসছে কলি। এগুলো কোথাকার ফোক ড্যান্স দিয়ে কিন্তু পরীক্ষায় এসছে। স্টেট পপুলার স্পোর্টস কোনটা? সব থেকে বিখ্যাত খেলা মহারাষ্ট্রের রেসপেক্টে বা খুব পপুলার স্পোর্টস কোনটা? ক্রিকেট। আমরা জানি ক্রিকেটের যাবতীয় সব কিংবদন্তি ভারতবর্ষের রেসপেক্টে সবই এখানকার। ওয়ান অফ দ্য ফেমাস, যার মধ্যে হচ্ছে সচিন তেন্ডুলকর, তাই না? কিং অফ মানে কি তোমার কিং অফ ক্রিকেট বা বলতে পারো গড অফ ক্রিকেট যাকে আমরা বলে থাকি, সেই সচিন তেন্ডুলকরের জন্ম হচ্ছে মুম্বাইয়ের মহারাষ্ট্রতে বলতে পারো। তো সেই জনপ্রিয়তার নিরিখে বলতে পারো ক্রিকেট মুম্বাইয়ের একটা অন্যতম পপুলার বা মহারাষ্ট্রের একটা অন্যতম পপুলার স্পোর্টস। নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্সের রেসপেক্টে মহারাষ্ট্র নিউজে কেন না সম্প্রতি মহারাষ্ট্র ক্যাবিনেট অ্যাপ্রুভ করলো 8টা রেলওয়ে স্টেশন মুম্বাইয়ের আন্ডারে বলতে পারো রিনেমিং করার। কোন 8টা স্টেশনের নতুন নাম করা হলো? যার মধ্যে কারি রোড, এটার নতুন নাম হয়েছে লালবাগ। নেক্সট ওয়ান সান্ধুরাস রোডের নতুন নাম হচ্ছে ডোংরি। নেক্সট ওয়ান মেরিন লাইনের নতুন নাম হচ্ছে মুম্বা দেবী। নেক্সট কটন গ্রিনের নতুন নাম হয়েছে কিনা কালা চৌকি। নেক্সট চার্নি রোডের নতুন নাম হয়েছে গিরগাঁও। ডকিয়ার্ড রোডের নতুন নাম হয়েছে কিনা মাজাগন। কিং সার্কেলের নতুন নাম হচ্ছে তীর্থঙ্কর পার্শিবনাথ। আর মুম্বাই সেন্ট্রাল স্টেশনের নতুন নাম হয়েছে নানা জগন্নাথ শঙ্কর শেঠ স্টেশন। তাহলে 8টা স্টেশনের নাম রিনেম হয়েছে মুম্বাইতে। যে 8টার নাম এখানে দেওয়া আছে অবশ্যই এগুলো একটু পড়ে রাখবে কারেন্ট অ্যাফেয়ার্সের অ্যাসপেক্টে। নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্সের অ্যাসপেক্টে আমরা যদি দেখি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে যে কিনা আবার রিনেমিং করলো কিসের না আহমেদনগর সিটি। আহমেদনগর সিটির নতুন নাম কি রাখলো না আহল্যা নগর, ইন অনার অফ 18th সেঞ্চুরি মারাঠা কুইন আহল্যাবাই হোলকার। তাহলে 18 শতাব্দীতে মহারাষ্ট্রের রানী আহল্যাবাই হোলকারের সম্মানে আহমেদনগর সিটির নতুন নাম করে রাখা হলো কি না আহল্যা নগর। এছাড়াও তুমি যদি দেখো এর আগে নাম চেঞ্জ হয়েছে ওসমানাবাদ, এটার নতুন নাম হয়েছে ধারাশিব। আর ঔরঙ্গাবাদের নতুন নাম হয়েছে ছত্রপতি সম্ভাজি নগর। তাহলে নতুন যেটা ইনক্লুড হলো 3 নম্বর হিসেবে আহমেদনগরের নতুন নাম হয়েছে কি না আহল্যা নগর। চলে আসুন নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স এর রেসপেক্টে যদি আমরা দেখি মহারাষ্ট্রে ইন্ট্রোডিউস করা হলো কি না চিফ মিনিস্টার বয়োশ্রী যোজনা সিনিয়র সিটিজেনদের জন্য। তাহলে 5 ফেব্রুয়ারি 2024 রেসপেক্টে মহারাষ্ট্র গভর্নমেন্ট অ্যানাউন্স করলো কিনা চিফ মিনিস্টার বয়োশ্রী যোজনা এবং আশা করছে যে এর মাধ্যমে প্রায় 15 লাখ সিনিয়র সিটিজেন যারা আছে যারা ডিসেবল রয়েছে তাদেরকে বিভিন্ন রকম ভাবে ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট দেওয়া যাবে এই স্কিমের আন্ডারে। তাহলে ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট ফর সিনিয়র সিটিজেন যে স্কিমটার নাম হচ্ছে চিফ মিনিস্টার কিনা বয়োশ্রী যোজনা, যার আন্ডারে 65 বছরের ঊর্ধ্বে যে সমস্ত সিনিয়র সিটিজেন রয়েছেন যারা কিনা বিভিন্ন ধরনের ফিজিক্যাল বা মেন্টাল ডিসএবিলিটিতে সাফার করছেন তাদেরকে 3000 টাকা করে দেওয়া হবে। তাদেরকে পরীক্ষা করে তাদেরকে 3000 টাকা করে হেল্প করবে হচ্ছে এই স্কিমের আন্ডারে, যে স্কিমটা কভার করবে 15 লাখ বেনিফিশিয়ারিকে অল ডিস্ট্রিক্ট ওই মহারাষ্ট্রের প্রত্যেকটা জেলার রেসপেক্টে, এবং যার জন্যে সরকারের খরচ পড়বে কত না 480 কোটি টাকা। স্কিমটার নাম কি না চিফ মিনিস্টার বয়োশ্রী যোজনা, যেটা কিনা সিনিয়র সিটিজেন যারা রয়েছে মহারাষ্ট্রে যারা ফিজিক্যালি ডিসেবল বা মেন্টালি ডিসেবল তাদেরকে একটা সাহায্য। চলে আসতো নেক্সট দণ্ডপাট্টা, যেটা কিনা মহারাষ্ট্রে স্টেট ওয়েপন ঘোষণা করা হলো। তাহলে মহারাষ্ট্রের স্টেট ওয়েপনটার নাম কি দণ্ডপাট্টা। অস্ত্রটা দেখতে এইরকম হয়, ওকে, মানে হাতের একটা গ্লাভসের মতো যেখানে হাতটা ঢুকে যাবে এবং সামনে একটা বলতে পারো কি না এই তলোয়ার টাইপের, এটা হচ্ছে দণ্ডপাট্টা। কি বলেছে এটাকে আমাদের মহারাষ্ট্রের স্টেট ওয়েপন ঘোষণা করা হলো কিসের পরিপ্রেক্ষিতে না ছত্রপতি শিবাজি মহারাজের বার্থ অ্যানিভার্সারি উপলক্ষে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে যে কিনা দণ্ডপাট্টা বা যাকে বলা হয় কিনা গাউনলেট শোড এটাকে অফিসিয়াল স্টেট ওয়েপন হিসেবে ডিক্লেয়ার করলো। এবং এটা অ্যানাউন্সমেন্টটা হলো কোথা থেকে না বার্থ প্লেস অফ শিবাজি, কোথায় জন্মভূমি আমরা জানি না শিবনেরি দুর্গ, যেখানে ইনি জন্মেছিলেন সেখানেই বলতে পারো এই ওয়ারিয়ার কিং এর উদ্দেশ্যে এই জিনিসটা ঘোষণা করা হয়। আর দণ্ডপাট্টার স্পেশালিটি কি না এটা একটা বলতে পারো কি না গাউনলেট কম্প্রাইজিং 90 সেন্টিমিটার শার্প ব্লেড
attached to a glove like metal extension designed to fit the কিনা কাকেলস অ্যান্ড দ্য ব্যাক অফ দ্য হ্যান্ড। তাহলে এটা একটা 90 সেন্টিমিটারের শার্প একটা ব্লেড, যেটা হাতের মতো বলতে পারো একটা যে কি বলবো গ্লাভ, সেই গ্লাভের মতো এটা হাতটা ঢুকে যাবে এবং এটাই বলতে পারো কিনা শিবাজি এটাকে ইউজ করতো, এই ধরনের অস্ত্রটাকে ইউজ করতো, তাই এটাকেই মহারাষ্ট্রের কি বলা হয়েছে না স্টেট ওয়েপন হিসেবে ডিক্লেয়ার করা হয়েছে। চলে আসুন নেক্সট, অনেকদিন পর আবার বলতে পারো ওয়াগ নাক যেটা কিনা রিটার্ন করছে মহারাষ্ট্র। অস্ত্রটা দেখতে এই টাইপের হয়, ওকে, হাতের আঙুলের মতো এরম অস্ত্রটা হয়, যেখানে আঙুলের ভাঁজে এরম ভাবে জিনিসটা ঢুকে যায় এবং এইভাবে আঘাত করা হয়েছিল এবং এখান থেকেই পপুলার হচ্ছে এই অস্ত্রটা। কি বলেছে গভর্নমেন্ট অফ মহারাষ্ট্র যে কিনা রিচ মৌ মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং কার সাথে করেছে, ভিক্টোরিয়া অ্যান্ড অ্যালবার্ট মিউজিয়াম যেটা রয়েছে লন্ডন। তাহলে লন্ডনের ভিক্টোরিয়া এবং অ্যালবার্ট মিউজিয়ামের সঙ্গে একটা মৌ চুক্তি স্বাক্ষরিত করেছে গভর্নমেন্ট অফ মহারাষ্ট্র, যাতে কিনা তারা এই হিস্টোরিক ওয়েপন যেটাকে বলা হয় ওয়াগ নাক, এটাকে আবার কিনা ফিরিয়ে আনা যায় 3 বছরের লোনে। ওকে, তাহলে 3 বছরের চুক্তিতে বলতে পারো এটাকে ফিরিয়ে আনছে মহারাষ্ট্র গভর্নমেন্ট। ভিক্টোরিয়া এবং অ্যালবার্ট মিউজিয়াম যেটা লন্ডনে আছে তার সাথে বলতে পারো এই চুক্তিটা হয়েছে। ওয়াগনাক কথাটার মানে হচ্ছে টাইগার ক্ল, বাঘের থাবার মতো দেখতে। ইজ আ মেডিয়েভেল ক্ল লাইক ডেগার ইউজড অ্যাক্রস দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট। ভারতের বিভিন্ন জায়গায় এটা এই ধরনের অস্ত্র ব্যবহার করা হতো। ইট ফিচার কার্ভ ব্লেড অ্যান্ড ওয়াজ এমপ্লয়েড ফর পার্সোনাল ডিফেন্স অর স্টেলথ অ্যাটাক। তাহলে এটা পার্সোনাল ডিফেন্সের ক্ষেত্রে বলতে পারো এটাকে ব্যবহার করা হতো এবং এগুলো খুবই ধারালো নখের মতো হতো। তো এটা বেসিক্যালি শিবাজির অন্যতম একটা অস্ত্র ছিল যেটাকে বলা হতো ওয়াগনাক। তো এটাকেই 3 বছরের চুক্তিতে বা লোনে সম্প্রতি মহারাষ্ট্র গভর্নমেন্ট ভিক্টোরিয়া এবং অ্যালবার্ট মিউজিয়াম যেটা লন্ডনে আছে তাদের কাছ থেকে বলতে পারো এটাকে ফিরিয়ে আনছে। তাহলে এই ছিল মহারাষ্ট্রের একটা সামগ্রিক ইনফরমেশন, একটা জিস্ট ইনফরমেশন, যেটার মাধ্যমে তুমি মহারাষ্ট্রের ইনফরমেশনগুলো একটা জায়গায় পেলে। আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে এবং আগামী দিনে আমরা আর যে সমস্ত বাকি যে স্টেটগুলো আছে সেগুলো একটার পর একটা আমরা আনতে থাকবো। তা ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না। তাহলে দেখা হচ্ছে আগামীতে আরও একটা নতুন ভিডিওর সাথে। থ্যাংক ইউ।